আমরা আজকে চ্যাপ্টার 5 শুরু করতেছি। চ্যাপ্টার 5 এর কন্টিনিউশন। চ্যাপ্টার 5 আমরা আসলে গতদিনই শুরু করেছিলাম পিএন জাংশন। সেই চ্যাপ্টার 5 এর পিএন জাংশনে অনেক কিছু বলা হয়েছে। সেখানে আমরা হচ্ছে কন্টাক্ট পটেনশিয়াল পর্যন্ত আমরা হচ্ছে আলোচনাগুলো দেখেছিলাম, ঠিক আছে। তারপর আজকে হচ্ছে কি তারপর থেকে তার কন্টিনিউশনই দেখবো। তো যে কোনো ডিভাইসের আসলে দুটো পার্ট থাকে, আর একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পার্ট, আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট পার্ট। আমরা ট্রান্সপোর্ট পার্টটা ইনশাআল্লাহ পরের দিন আলোচনা করবো। তবে আজ তো আমি যে টপিকটা পড়াচ্ছি স্পেস চার্জ অ্যাট এ জাংশন, এটা হচ্ছে কি স্ট্রিট পেনে 5.2.3 এখান থেকে নেওয়া হয়েছে। তো আমি একটু গত দিনের আলোচনা একটু ফিরে যাই। যেটা ছিল যে আমাদের একটা পিএন জাংশন ছিল, অর্থাৎ একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। আমরা যদি এইদেরকে যদি জোড়া লাগাই তাহলে আমরা দেখেছি যে ডিফিউশনের কারণে এন সাইড থেকে কিছু ইলেকট্রন এন সাইড থেকে পি সাইডের দিকে চলে যায়। সো এন সাইডের যে ডোনার অ্যাটম গুলো আছে সেই ইলেকট্রন গুলো তারা ডোনেট করে দিয়ে তারা পজিটিভলি চার্জড হয়ে যায়। আর পি সাইডে যে অ্যাকসেপ্টর অ্যাটম আছে সেই যে ইলেকট্রন গুলো যেগুলো হচ্ছে গিয়ে ডিফিউশনের ফলে এন সাইড থেকে পি সাইডে আসে সেগুলোকে গ্রহণ করে নেগেটিভলি চার্জ হয়ে যায়। তার ফলে মাঝখানে এইটুক জায়গার মধ্যে একটা ডিপ্লিশন রিজিয়ন ফর্ম করে, ঠিক আছে। এই যে জায়গাটুকু হতেছে আমার ডিপ্লিশন রিজিয়ন। আপনারা লিটারেচারে এগুলোর অনেক অল্টারনেট নাম পাবেন, যেমন ডিপ্লিশন রিজিয়ন হতে পারে বা স্পেস চার্জ রিজিয়নও এটা একটা নাম হতে পারে। সো যেটা হচ্ছে আবার ট্রানজিশন রিজিয়নও বলা হয়। যাই হোক, তো এখানে কোনো ধরনের এইটুক জায়গার মধ্যে কোনো চার্জ ক্যারিয়ার থাকে না, ঠিক আছে, অর্থাৎ কোনো ইলেকট্রন মুভিং ইলেকট্রন অথবা হোল থাকে না। এখানে যে পজিটিভ যে চার্জগুলো দেখানো হচ্ছে আর যে নেগেটিভ চার্জগুলো দেখানো হচ্ছে সেগুলো আসলে ইম্পিউরিটি অ্যাটমের যে চার্জ, ঠিক আছে। এবং যেটা বলা হয়েছিল গতদিন যে এখানে একটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করে, এই পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করে। ওকে, তো একটা জিনিস আমরা এখন থেকে নতুন আলোচনা শুরু করতেছি। তো একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে যে একটা ইলেকট্রন যখন পি সাইডে এন সাইড থেকে একটা ইলেকট্রন যখন পি সাইডে চলে আসে তখন এন সাইডে একটা পজিটিভ চার্জ তৈরি হয় আর এন সাইডে পি সাইডে একটা নেগেটিভ চার্জ তৈরি হয়। অর্থাৎ এখানে কিন্তু আসলে জোড়ায় জোড়ায় চার্জগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ এন সাইডে যতগুলো চার্জ তৈরি হয়েছে পি সাইডে কিন্তু একই পরিমাণ চার্জ, একই পরিমাণ নেগেটিভ চার্জ কিন্তু সেখানে তৈরি হয়েছে, ঠিক আছে। সো আমরা বলতে পারি যে এখানে একটা ডাইপোল ফর্ম করে অ্যাবাউট দ্য জাংশন। সো ডাইপোল কথাটার অর্থ কি? ডাইপোল কথাটা আপনারা জানেন যে সমান পরিমাণ কিন্তু অপোজিট দুই চার্জকে যদি একটা সেপারেশনে যদি রাখা হয় তাহলে আমরা সেই পেয়ার অফ চার্জকে আমরা আসলে ডাইপোল বলি, ঠিক আছে। আপনারা হয়তো পড়ে আসছেন যে সমান পরিমাণ যদি চার্জ, ধরেন পজিটিভ চার্জ প্লাস কিউ যদি থাকে আর সমান পরিমাণ যদি কিন্তু অপোজিট আর কি নেগেটিভ চার্জ মাইনাস কিউ যদি থাকে, এদেরকে যদি একটা ডিসটেন্সে যদি আমরা সেপারেট করে রাখি তাহলে আমরা এটাকে বলি যে একটা ডাইপোল ফর্ম করেছে। তো এখানে অনেকটা ওই ধরনের সিচুয়েশন, জাংশনের দুই দিকে দেখেন যে বিপরীতধর্মী চার্জ তৈরি হয়েছে এবং তারা কিন্তু যেটা হচ্ছে যে পরিমাণে সমান কিন্তু হচ্ছে জাস্ট অপোজিট, অর্থাৎ এন সাইডে হচ্ছে পি প্লাস আর পি সাইডে হচ্ছে মাইনাস। তো আমরা এখানে যেটা হচ্ছে ডিপ্লিশন অ্যাপ্রক্সিমেশন ইউজ করব। ডিপ্লিশন অ্যাপ্রক্সিমেশন জিনিসটা কি সেটা একটু বলুন। ডিপ্লিশন অ্যাপ্রক্সিমেশন কথাটা হচ্ছে যে চার্জ ডিপ্লিশন উইথিন ডিপ্লিশন রিজিয়নের মধ্যে কোনো ধরনের আমাদের চার্জ ক্যারিয়ার থাকবে না, আর ডিপ্লিশন রিজিয়নের বাইরে যে রিজিয়নটা সেটা হচ্ছে গিয়ে চার্জ নিউট্রাল আর কি, ঠিক আছে। অর্থাৎ এই যে ছবিটা যদি আমি একটু দেখাই, এই ছবিটাতে এই যে অংশটুকু যেটাকে আমরা ডিপ্লিশন রিজিয়ন বলতেছি এতটুকু জায়গার মধ্যে কোনো চার্জ ক্যারিয়ার থাকবে না, আর এর বাইরে যে জায়গাটুকু সেটা হচ্ছে গিয়ে যে আমার যেটা হচ্ছে গিয়ে চার্জ নিউট্রাল, ঠিক আছে। এটাই হচ্ছে আমার ডিপ্লিশন অ্যাপ্রক্সিমেশন। চার্জ ক্যারিয়ার মানে হচ্ছে ওই চার্জগুলো যেগুলো মুভ করতে পারে, ঠিক আছে। এই যে স্ট্যাটিক যে চার্জগুলো, এই যে ইম্পিউরিটি যে চার্জগুলো আছে প্লাস এবং মাইনাস, এগুলো কিন্তু স্ট্যাটিক চার্জ। ডিপ্লিশন রিজিয়নে এই যে প্লাস এবং মাইনাস যে চার্জগুলো আছে সেগুলো হচ্ছে আমার আসলে স্ট্যাটিক চার্জ, সেগুলো কিন্তু মুভ করে না, ঠিক আছে। মুভ করে হচ্ছে ইলেকট্রন এবং হোল, সেগুলোকে আমরা বলতেছি চার্জ ক্যারিয়ার। তো এখানে যে একটা ডাইপোল ফর্ম করেছে এই জাংশনের দুই দিকে, তো এই ডাইপোলের কি হবে, অবশ্যই চার্জের পরিমাণ সমান হবে। অর্থাৎ আচ্ছা, এই যে কথাটা লিখলাম কথাটার মিনিং আমি একটু এক্সপ্লেন করি যে ডাইপোল মাস্ট হ্যাভ ইকুয়াল চার্জ অ্যাবাউট দ্য জাংশন। তো কেন বলতেছি, কারণ দেখেন এখানে যখন আমরা বলতেছি
যে ডিফিউশনের ফলে কিছু ইলেকট্রন যখন পি সাইডে চলে আসতেছে তখন সে পিছনে একটা পজিটিভ চার্জ ফেলে আসতেছে, আর পি সাইডে সে কি একটা নেগেটিভ চার্জ তৈরি করতেছে। তাহলে কি হচ্ছে যে এই যে চার্জের সংখ্যা অবশ্যই ইকুয়াল হবে, অর্থাৎ এন সাইডে যে পরিমাণ আমার পজিটিভ চার্জ তৈরি হচ্ছে এটাকে যদি আমি কিউ প্লাস বলি, ঠিক আছে, আর পি সাইডে যে এখানে যে চার্জগুলো তৈরি হচ্ছে যেটাকে আমি কিউ মাইনাস বলি, তাহলে এরা অবশ্যই কি হবে, পরিমাণে সমান হবে, জাস্ট তার অপোজিট হবে, মানে এন সাইডে হচ্ছে পজিটিভ আর পি সাইডে নেগেটিভ। ঠিক আছে, এই কথাটাই এখানে বলা হয়েছে যে ডাইপোল মাস্ট হ্যাভ ইকুয়াল চার্জ অ্যাবাউট দ্য জাংশন। ঠিক আছে, তার মানে কি, এই যে এন সাইডে যে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে সেটা আর পি সাইডে যে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে এটা যদি আমি মান নিই তারা কি হবে, অবশ্যই সমান হবে, কারণ জোড়ায় জোড়ায় তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আমরা যদি চার্জ ডেনসিটি দেখাই স্পেসের সাথে, ঠিক আছে, একটা পিএন জাংশনের ক্ষেত্রে, তাহলে এই জাংশনটা হচ্ছে আমার x ইকুয়ালস টু 0, আর এন সাইডে যে ডিপ্লিশন রিজিয়ন যতটুকু ফর্ম করেছে সেটাকে আমি বলতেছি xn0, আর পি সাইডে হচ্ছে মাইনাস xp0। মাইনাস কেন, কারণ হচ্ছে কি এটা আমার বাম দিকে আছে, x ইকুয়ালস টু 0 যেটা জাংশনটাকে আমি x ইকুয়ালস টু 0 বলতেছি তার বাম দিকে আছে, দ্যাটস ওয়াই এই পয়েন্টটা হচ্ছে আমার মাইনাস xp0, আর এই পয়েন্টটা হচ্ছে আমার প্লাস xn0। তো আমরা যদি দেখি যে আমাদের ধরেন এখানে যে এন টাইপ ম্যাটেরিয়াল ছিল সেখানে যে ডোনার কনসেন্ট্রেশন ছিল ND, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডোনার কনসেন্ট্রেশন, আর পি সাইডে আমার অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন ছিল NA। তো এই যে এখন যদি আমরা যদি একটু চার্জ ডেনসিটি আকারে যদি ধরি ডিপ্লিশন অ্যাপ্রক্সিমেশন ইউজ করে, দ্যাট ইজ এই ডিপ্লিশন রিজিয়নের বাইরে আমার কোনো চার্জ নাই এটা যদি ধরি, তাহলে এখানে যেটা হচ্ছে যে এই এন সাইডে হচ্ছে কি আমার এরকম কিছু চার্জ থাকবে, আর পি সাইডে হচ্ছে এরকম কিছু চার্জ থাকবে, এটা মাইনাস এটা হচ্ছে প্লাস। আচ্ছা, এটা হচ্ছে প্লাস কিউ এন ডি, এটা হচ্ছে মাইনাস কিউ এন ডি। আচ্ছা, এই ছবিটা এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে আমাদের যদি চার্জ ডেনসিটি আকারে যদি চিন্তা করি, এটা তো হচ্ছে কি কনসেন্ট্রেশন, ঠিক আছে, এনডিটা হচ্ছে আসলে যে ওই ডোনার কনসেন্ট্রেশন, অর্থাৎ এটার ইউনিট হচ্ছে কি পার সেন্টিমিটার কিউব। তাকে যদি আমি যে ইলেকট্রনের যে চার্জ কিউ দিয়ে যদি গুণ করি তাহলে সেটা হয়ে যাবে কুলম্ব পার সেন্টিমিটার কিউব, অর্থাৎ এটার ইউনিটটা আসতেছে কি কুলম্ব পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, অনুরূপভাবে এটাও কুলম্ব পার সেন্টিমিটার কিউব, তবে এটা মাইনাস আর কি, এখানে একটা মাইনাস আছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এবং যেটা বলা হচ্ছে যে এখানে যে টোটাল চার্জ যেটা আছে এই এন সাইডে, টোটাল যতটুকু পজিটিভ চার্জ আছে পি সাইডে ঠিক একই পরিমাণ নেগেটিভ চার্জ থাকবে। কিউ এন ডি এটার ইউনিট হচ্ছে কুলম্ব পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এখন যদি আমি যদি চার্জ জাস্ট চার্জ যদি চাই তাহলে কি করতে হবে, ভলিউম দিয়ে গুণ করতে হবে। এই যে চার্জ ডেনসিটি যেটা আছে এটাকে যদি আমরা ভলিউম দিয়ে যদি গুণ করি, ঠিক আছে, তাহলেই তো চার্জ ডেনসিটি ইউনিট কি, চার্জ কুলম্ব পার সেন্টিমিটার কিউব, আর ভলিউম ইউনিট কি সেন্টিমিটার কিউব, এটাতে গুণ করলেই তো তাহলে কি আসতেছে, কুলম্ব আসতেছে। ঠিক আছে, মানে শুধু যদি চার্জটা যদি চাই তার মানে আমাকে ভলিউম দিয়ে আসলে গুণ করতে হবে উভয় সাইডে। এবার আমি একটা জাস্ট ছবি ড্র করি, ছবিটা দেখেন, 3D ছবি। ধরেন এই যে আমি 3D ছবি দেখালাম, এতক্ষণ পর্যন্ত তো আসলে 2D দেখাচ্ছি, এখন যদি 3D তে যদি ছবিটা যদি একটু দেখেন, 3D তে ছবিটা দেখতে আসলে এরকম। ঠিক আছে, যে বাম দিকের অংশটা হচ্ছে আমার পি সাইড, ডান দিকের অংশটা হচ্ছে আমার এন সাইড। তাহলে আমাদের আসলে ভলিউম বলতে কতটুকু বুঝাবো, ভলিউম বলতে এই যে দেখেন এখানে একটা সারফেস আছে, যেই সারফেসের আমরা ক্রস সেকশন বলতেছি এ, এই সারফেসের যে ক্রস সেকশন সেটা হচ্ছে এ, সেই ক্রস সেকশনকে যদি আমি যে এই যে উইডথটা আছে, ঠিক আছে, এখন এতটুকু যে উইডথ, এই উইডথটা দিয়ে যদি গুণ করে দেই তাহলে কি হচ্ছে, আমরা এই পি সাইডের ভলিউমটা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, মানে ক্রস সেকশনকে যদি উইডথ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কি পি সাইডের ক্রস সেকশন পাবো। অনুরূপভাবে আমরা যদি এই যে ক্রস সেকশনটা আছে সেটাকে যদি এন সাইডের উইডথ দিয়ে যদি গুণ করি তাহলে এন সাইডে যে ডিপ্রেশন রিজিয়নে যে ভলিউমটা আছে সেটা আমরা পাবো। তাহলে আমাদের এখানে ভলিউম কি হবে, ভলিউম যেটা পি সাইডের ক্ষেত্রে সেটা হইতেছে এ এক্স পি 0 হবে, আর এন সাইডের ক্ষেত্রে হবে এ এক্স এন 0।
ঠিক আছে, আবারও ফিরে যাই ওই যে একেবারে শুরুতে যে কথাটা বলছি যে আমার এন সাইডে যতটুকু পজিটিভ চার্জ তৈরি হচ্ছে পি সাইডে ঠিক ততটুকু পরিমাণ নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি চার্জ হিসেবে যদি বলি তাহলে পি এন সাইডের কথা যদি আগে বলি, ধরেন এন সাইডে একটু, এটা হলো আমার এন সাইডের জন্য বাম দিকের অংশটা, আর ডান দিকের অংশটা আমি পি সাইডের জন্য লিখলাম আর কি। তাহলে এন সাইডে আমার চার্জ ডেনসিটি কি ছিল, কিউ এন ডি ছিল, কারণ এন সাইডে তো আমার আসলে ডোনার থাকে। ঠিক আছে, এই জন্য চার্জ ডেনসিটি হচ্ছে কিউ এন ডি, এতটুকু হচ্ছে আমার চার্জ ডেনসিটি। আর ভলিউম কি বলছি, এ এক্স এন জিরো, এতটুকু হচ্ছে আমার চার্জ ডেনসিটি, আর এতটুকু হচ্ছে আমার ভলিউম। এবং কিছুক্ষণ আগে দেখেছি যে এই দুটোকে আসলে গুণ করলে আসলে আমরা চার্জ পাই, চার্জ ইউনিট যেটা কুলম্ব পাই। ঠিক তেমনি আমার হচ্ছে গিয়ে পি সাইডের জন্য কি হবে, চার্জ ডেনসিটি হচ্ছে এইটা, যেহেতু পি সাইডে আমার অ্যাকসেপ্টর অ্যাটম আছে, সো পি সাইডের চার্জ ডেনসিটি হচ্ছে কিউ এন এ হবে। তার সাথে আমি পি সাইডে যে ভলিউম, ডিপ্লিশন রিজিয়নের ভলিউম, এখানে ভলিউম দ্বারা আসলে আমি ডিপ্লিশন রিজিয়নের ভলিউম বোঝাচ্ছি, এইটা হবে। ঠিক আছে, তো এখন যদি এই ইকুয়েশনটার দিকে যদি আমি লক্ষ্য করি, এখানেও বাম দিকের অংশটা হচ্ছে চার্জ ডেনসিটি, ডান দিকের অংশটা হচ্ছে গিয়ে আমার ভলিউম, যেটা ডিপ্লিশন রিজিয়নের ভলিউম। আচ্ছা, এখানে যদি আমরা এই দুটো যদি কিউ যদি আমি কেটে দেই, ঠিক আছে, ইকুয়েশনে, এবং এই যে ক্রস সেকশন এরিয়া এ যদি আমি কেটে দিই, তাহলে আমার ফাইনালি ইকুয়েশনটা কি দাঁড়ায়, ফাইনালি আমার ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এরকম, ইনসাইডে যে ডোপিং কনসেন্ট্রেশন এবং ইনসাইডে যে ডিপ্লিশন রিজিয়নের যে অংশটুকু সেটার গুণফল সমান হচ্ছে পি সাইডে যে আমার যে ডোপিং কনসেন্ট্রেশন ইনটু পি সাইডে যে ডিপ্লিশন রিজিয়নের অংশটুকু, সেটার এই দুটো গুণফলের সমান কিন্তু। ঠিক আছে, আচ্ছা, দুটো কোয়ান্টিটি গুণফল কখন সমান হয়, যখন তারা আসলে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ডোপিং কনসেন্ট্রেশন এবং ইনভার্সন রিজিয়ন বা ডিপ্লিশন রিজিয়ন যেটা কোন একটা সাইডে, সেটা কিন্তু ইনভার্সলি রিলেটেড। তার মানে যার ডোপিং কনসেন্ট্রেশন বেশি হবে ওই সাইডে আমার আসলে ডিপ্লিশন রিজিয়নের অংশটা হবে কম, আর যার ডোপিং কনসেন্ট্রেশন হবে কম সেই সাইডে আমার ডিপ্লিশন রিজিয়নের অংশটা হবে কি বেশি। এটার অর্থ আসলে কি দাঁড়ায়, এই যে কিছুক্ষণ আগে এই যে কথাটা লিখলাম, এই কথাটার অর্থ কি দাঁড়ায়, এটা আমি একটু জাস্ট ডেমনস্ট্রেট করে একটু বলতে চাই। আচ্ছা, আমি দুটো ছবি একটু দেখাই, দুটো ছবি আপনারা যদি একটু কম্পেয়ার করেন, কম্পেয়ার করলে আসলে বুঝতে পারবেন আশা করি আসলে ঘটনাটা আসলে কি। প্রথম যে ছবিটা দেখানো হয়েছে সেখানে আমি একটা পিএন জাংশন নিছি, যেখানে ডোনার কনসেন্ট্রেশন অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন হচ্ছে বেশি, তার মানে এন সাইডে আমার ডোপিংটা হয়েছে বেশি পি সাইডে ডোপিং এর তুলনায়। সেক্ষেত্রে যেটা হবে যে যেই সাইডে ডোপিং বেশি এন সাইডে যেহেতু ডোপিং বেশি সেজন্য এন সাইডে আমার ডিপ্লিশন উইথ, এই যে দেখেন এই অংশটুকু কিন্তু কম। ঠিক আছে, এই অংশটুকু এন সাইডে কম, কিন্তু এই যে xn0 কিন্তু কম। আর পি সাইডে যেহেতু আমার ডোপিং কনসেন্ট্রেশন কম, সেজন্য পি সাইডে আমার যে ডিপ্লিশন রিজিয়নের অংশটুকু কিন্তু বেশি আসছে। ঠিক আছে, পি সাইডে যে অংশ, এই যে x=0 হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টের অ্যারাউন্ডে দেখেন পি সাইডে কিন্তু আমার অংশটুকু কিন্তু বেশি। ঠিক আছে, আবার সেকেন্ড কেসে যদি আমরা পি সাইডে ডোপিং বেশি করি, দ্যাট ইজ আমার অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন যদি বেশি হয় ডোনার কনসেন্ট্রেশনের তুলনায়, তাহলে আমার এবার পি সাইডের যে অংশটুকু, অর্থাৎ যেখানে ডোপিং কনসেন্ট্রেশন বেশি সেই অংশটুকু হবে কম জাংশন থেকে। দেখেন এই যে x=0টা হচ্ছে আমার জাংশন, সেই জাংশন থেকে বাম দিকের অংশটা এবার হচ্ছে কম। আর ইনসাইডে যেহেতু ডোপিং কম, সেজন্য আমার ইনসাইডে হচ্ছে যে জাংশনের ডিপ্লিশন রিজিয়নের অংশটা কি হয়েছে, বেশি হয়েছে। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে দেখেন যে দুটো এরিয়া দেখানো হয়েছে, ঠিক আছে, ইন বোথ কেস এই যে দুটো এরিয়া, আমি একটু লাল গালি দিয়ে এখানে করি, এই দুটো এরিয়া কিন্তু সমান হবে। ঠিক আছে, এই দুটো এরিয়া কিন্তু সমান হবে। ওই যে কিছুক্ষণ আগে যে লিখলাম, এই যে ইকুয়েশনটা লিখছি, ঠিক আছে, যে চার্জ ডেনসিটি ইনটু ভলিউম। ঠিক আছে, চার্জ ডেনসিটি ইনটু ভলিউম, আমরা এখানে কি করছি, যে দুটো জিনিসকে আসলে গুণ করছি, তাই না? তো দুটো জিনিস গুণ করার অর্থ কি, আসলে এরিয়া নাও কিন্তু। ঠিক আছে, দুটো জিনিস গুণ করা মানে হচ্ছে এই কার্ভের এরিয়া আসলে নেওয়া। তা আমি যে বলতেছি যে কিউ প্লাস এটা সমান সমান এইটা হবে, তার অর্থ হইতেছে যে এই কার্ভের এই যে এরিয়া দুটো কিন্তু সমান হবে। এরিয়া দুটো যদি সমান হয় তাহলে বুঝতেই পারতেছেন যে দুটো রেক্ট্যাঙ্গুলার এরিয়া যদি সমান হয়, তাহলে একটা যদি লেন্থ, একটা সাইড যদি বড় করে দেন, তাহলে আরেকটা সাইড কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। যে এখানে সোজা কথা হচ্ছে কি এরিয়া সমান হবে দুটো। ঠিক আছে, এরিয়া সমান হইতে গিয়ে এক সাইডে ডুপিং বেশি হওয়ার কারণে ওই সাইডে উইথ কম হয়ে গেছে, আর এক সাইডের হচ্ছে কি ডুপিং কম হওয়ার কারণে উইথ বড় নিতে হয়েছে। ঠিক আছে, এই কথাটা এখানেও প্রযোজ্য, এই পরের যে ছবিটা দেখানো হয়েছে এটা এখানেও প্রযোজ্য, অর্থাৎ এখানেও এই দুটো এরিয়া কি হবে, সমান হবে। ঠিক আছে, এরিয়া সমান হবে। ওকে, তো আমাদের এই জিনিসটা একটু খুব ইম্পর্টেন্ট আর কি,
ঠিক আছে, এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ডিভাইস নিয়ে কাজ করবেন বা ইভেন অপটো ইলেকট্রনিক ডিভাইস নিয়েও যারা কাজ করবেন সেখানেও দেখবেন এই জিনিসটা দেখবেন। যে সাইডে হচ্ছে গিয়ে আমার হেভি ডোপিং করা হয় সেই সাইডে হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন এর অংশটা হয় কম, আর যে সাইডে হচ্ছে গিয়ে লাইটলি ডোপিং করা হয় সেই সাইডে হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন এর অংশটা হয় বেশি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে কি এই যে ইকুয়েশনটা লাস্টের ইকুয়েশন, সেখান থেকে যদি আমি দেখি, দেখেন এখানে কি দেখানো হচ্ছে যে আমরা একটা হচ্ছে কি ক্যারিয়ার, ঠিক আছে, ক্যারিয়ার ডেনসিটিকে আমরা একটা লেন্থ দিয়ে গুণ করছি। এই যে ইকুয়েশনটা আছে ক্যারিয়ার ডেনসিটিকে লেন্থ দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, পার সেন্টিমিটার স্কয়ার পাওয়া যায় কিন্তু, ঠিক আছে। তার মানে কি যে পার ইউনিট এরিয়াতে আমার ক্যারিয়ারের সংখ্যা কি হবে, পি সাইড এবং এন সাইডে কি হবে, সমান হবে। এই কথাটা কি বোঝা গেছে যে বাম সাইডে যে কোয়ান্টিটিটা দেখছে এটা কিন্তু এটা ইউনিট হচ্ছে পার সেন্টিমিটার স্কয়ার, মানে ক্যারিয়ার পার সেন্টিমিটার স্কয়ার, আর ডান সাইডে যে অংশটা দেখতেছে সেটারও ইউনিট কিন্তু ক্যারিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। তার মানে টি সাইডে আমার যে পার সেন্টিমিটার বা পার ইউনিট এরিয়াতে যে পরিমাণ আমার ক্যারিয়ার থাকবে, আমার এন সাইডেও পার ইউনিট এরিয়াতে একই পরিমাণ ক্যারিয়ার থাকবে, ঠিক আছে। পার ইউনিট এরিয়াতে আমার ক্যারিয়ারের সংখ্যা জাংশন দুই দিকে সেম থাকবে। আচ্ছা, আমরা এখন যে জিনিসটা ক্যালকুলেট করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই পিএন জাংশনে এখানে যে ইলেকট্রিক ফিল্ড যেটা জেনারেট করেছে, যেটা হচ্ছে এন সাইড থেকে পি সাইডের দিকে অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে পয়েন্ট করে আছে, সেই ইলেকট্রিক ফিল্ডের যে ডিস্ট্রিবিউশন বা সেই ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যারিয়েশন সেটা আর কি দেখবো। আর ফাইনালি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এই যে এন সাইড এবং পি সাইডে যে ডিপ্লিশন যে অংশটুকু ফর্ম করেছে এবং টোটাল যে উইথ, এখানে একটা জিনিস বুঝতেই পারতেছেন এই টোটাল ডিপ্লিশন উইথ কি হবে, এন সাইডের যে ডিপ্লিশন উইথ আর পি সাইডের যে ডিপ্লিশন উইথ, এই দুটোর সমষ্টির সমান। এইগুলোর ইকুয়েশন গুলো আমরা দেখবো এবং এগুলো কিভাবে আমার যেটা হচ্ছে বিল্ট ইন পটেনশিয়াল বলেন বা ডোপিং এর সাথে কিভাবে তারা রিলেটেড, সেই জিনিসগুলো আমরা এখন ফাইনালি ডিরাইভ করতে যাব। সো আমরা শুরু করি পয়সন ইকুয়েশন দিয়ে। পয়সনস ইকুয়েশন এটা হচ্ছে আপনারা হয়তো ইলেকট্রোম্যাগনেটিক কোর্সে পড়ে আসছেন, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ডি ইকুয়ালস টু রো। রোটা হইতেছে আমার চার্জ ডেনসিটি, এই রো জিনিসটা হইতেছে আমার চার্জ ডেনসিটি, আর ডিটা হইতেছে এপসাইলন ইনটু ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, এপসাইলন ইনটু ইলেকট্রিক ফিল্ড। আর এই ডেল অপারেটরটা আপনারা জানেন, যদি আমি 3D এর ক্ষেত্রে বলি এরকম হয়, এটা হলো 3D এর জন্য। এটা ছিল আমার পয়সন ইকুয়েশন। ওকে, তো আমরা যদি 1D কেস যদি কনসিডার করি, 1D কেসের জন্য আমরা যেটা বলবো সেটা হতেছে যে আমার এই ডেলটা হইতেছে ডেল ডেল এক্স, আর এটাকে আমরা বলতেছি এপসাইলন হইতেছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আর এইভাবে করে যেটা লেখা হয়েছে সেটা হইতেছে আমার ইলেকট্রিক ফিল্ড, এটা হইতেছে আমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আর এইটা হইতেছে আমার ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তো এটা সমান সমান চার্জ ডেনসিটি রো, এই যে রোটার পরিচয় তো আমরা আগে দিছি, এটা হচ্ছে কি রো। তাইলে আমার যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এটা যদি আমি কনস্ট্যান্ট ধরি তাহলে এটা অবশ্যই ডেরিভেটিভ টার্মের বাইরে আসবে, বা এটাকে আমরা বলতে পারি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডে যদি আমরা গ্রেডিয়েন্ট নিই সেটা হবে চার্জ ডেনসিটি ডিভাইডেড বাই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটা। এখন এই যে চার্জ ডেনসিটি আছে, এই চার্জ ডেনসিটিটাকে যদি আমরা একটু ভেঙে যদি লিখি, আচ্ছা, তো এই চার্জ ডেনসিটিটাকে আমরা একটু ভেঙে জাস্ট দেখাইলাম যে চার্জ ডেনসিটি কি হবে, যে আমার যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইনটু চার্জ, দ্যাট ইজ কিউ, কিউ দিয়ে গুণ করা হয়েছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এই যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন, আর বাইরে যেটা আছে কিউ, চার্জ দিয়ে গুণ করা হয়েছে, এটাই হচ্ছে আমার চার্জ ডেনসিটি। এখানে পি আর এন এগুলো হইতেছে আমার চার্জ ক্যারিয়ার বুঝাইতেছে, ঠিক আছে, এগুলো হইতেছে আমার চার্জ ক্যারিয়ার বোঝাচ্ছে। আর এই যে এই অংশটুকু পরের দুটা, এটা হইতেছে আমার যেটা হইতেছে যে ইম্পিউরিটি অ্যাটম, যেগুলো আয়োনাইজড ইম্পিউরিটি গুলো, আয়োনাইজড ইম্পিউরিটি অ্যাটম কনসেন্ট্রেশন বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো আমরা যেহেতু ডিপ্লিশন অ্যাপ্রক্সিমেশন যদি আমরা ইউজ করি, ডিপ্লিশন অ্যাপ্রক্সিমেশন কথাটার অর্থই হইতেছে যে ডিপ্লিশন রিজিয়নের মধ্যে কোনো চার্জ ক্যারিয়ার থাকবে না, দ্যাট ইজ যে পি মাইনাস এন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে হচ্ছে কি যে সাইনগুলো আমি জাস্ট একটু বলি, যে হোলের চার্জ তো হচ্ছে পজিটিভ, দ্যাটস ওয়াই পি এর সাথে প্লাস আছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, দ্যাটস ওয়াই ইলেকট্রনের আগে মাইনাস আছে।
আচ্ছা, আর যেটা হচ্ছে ডোনার যে অ্যাটম গুলো সেগুলো ইলেকট্রন ডোনেট করে দিয়ে কি হয়, পজিটিভলি চার্জ হয়, এজন্য এনডি এর আগে প্লাস নেওয়া হয়েছে। আর অ্যাকসেপ্টর অ্যাটম কি হয়, ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভলি চার্জড হয়, এজন্য অ্যাকসেপ্টর অ্যাটমের আগে কি নেওয়া হয়েছে, মাইনাস নেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছেন যে এখানে প্লাস কেন, কোনটার আগে প্লাস এবং কোনটার আগে মাইনাস নেওয়া হয়েছে সেটা। তো ডিপ্লিশন অ্যাপ্রক্সিমেশন যদি আমরা ইউজ করি, তাহলে ডিপ্লিশন অ্যাপ্রক্সিমেশনে আমরা জানি যে কোনো চার্জ ক্যারিয়ার থাকবে না। যে চার্জ ক্যারিয়ার যেটা ডিপ্লিশন রিজিয়নে আমার কোনো চার্জ ক্যারিয়ার থাকবে না, চার্জ ক্যারিয়ার হবে জিরো। দ্যাট ইজ এই যে প্রথম যে পার্টটা পি মাইনাস এন, এই অংশটুকু কি হবে, জিরো হবে। তাহলে থাকবেই হচ্ছে আমার এই যে ইম্পিউরিটি অ্যাটমের যে কনসেন্ট্রেশন ততটুকু কিন্তু থাকবে। তাহলে এখন যদি আমরা পি সাইড এবং এন সাইডের জন্য লিখি, ধরেন যে আমরা যদি পি সাইডের জন্য লিখি আর যদি এন সাইডের জন্য আমরা যদি লিখি, তাহলে কি আসে। আচ্ছা, পি সাইডের জন্য যেটা হচ্ছে যে আপনারা জানেন যে পি সাইডে হচ্ছে আমার হচ্ছে কি অ্যাকসেপ্টর অ্যাটম গুলো নেগেটিভলি চার্জড হয়। দ্যাটস ওয়াই আমি হচ্ছে পি সাইডে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের এই অ্যাকসেপ্টরের পার্টটুকু আমি নিছি। পি সাইডে তো আর ডোনার থাকে না, সো ডোনার অ্যাটম আমার এখানে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আর এন সাইডে যেটা থাকে সেটা হচ্ছে কি এন সাইডে আপনারা জানেন পজিটিভলি চার্জড ডোনার অ্যাটম গুলো থাকে। দ্যাটস ওয়াই আমি এখানে ডোনার অ্যাটম নিছি, অ্যাকসেপ্টর অ্যাটম আমরা নিইনি। আর দুটার এক্সটেন্টও আপনারা জানেন যে আমার এন সাইড যেটা ছিল সেটা হচ্ছে কি 0 থেকে xn পর্যন্ত ছিল, আর পি সাইড ছিল -xp থেকে 0 পর্যন্ত ছিল। ওকে, আচ্ছা এখন আমরা হচ্ছে গিয়ে যদি এই যে দুটো ইকুয়েশন দেখলাম, আচ্ছা একটা জিনিস আপনাদেরকে একটু বলি যে এই যে জিনিসটা, এই জিনিসটা বেসিক্যালি কি, এই জিনিসটা বেসিক্যালি স্লোপ। আমরা যদি আমরা যদি ইলেকট্রিক ফিল্ড ভার্সেস স্পেস যদি কার্ভ নিই, তাহলে এই যে ফার্স্ট ডেরিভেটিভ এটা দিয়ে আসলে কি বোঝানো হয়, স্লোপ বোঝানো হয়। তাহলে কোন একটা জিনিসের স্লোপ খেয়াল করে দেখেন, পি সাইড এবং এন সাইডে যে আমি স্লোপ গুলো পাচ্ছি সেই স্লোপ গুলো কি রকম, সেগুলো কি স্পেসের উপর ডিপেন্ডেন্ট নাকি কনস্ট্যান্ট। ইউনিফর্ম ডোপিং এর জন্য এই যে স্লোপটা সেটা কি হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে। কারণ এখানে যদি আমরা খেয়াল করে দেখি এক্স এর কোনো টার্ম নাই, এক্স এর যদি কোনো টার্ম না থাকে তাহলে সেটাকে তো আমরা অবশ্যই কি বলবো, ভ্যারিয়েবল বলতে পারবো না, অবশ্যই সেটাকে কনস্ট্যান্ট বলতে হবে। এখানে কিউটাও কনস্ট্যান্ট, এপসাইলন যেটা, এক্ষেত্রে যদি আমি ম্যাটেরিয়াল সিলিকন বলি তাহলে সিলিকন ডাইরেক্টলি কনস্ট্যান্ট, সেটাও কনস্ট্যান্ট। আর যেটা হচ্ছে এন এ আর এন ডি, এই এন এ আর এন ডি এই দুটো যদি আমি ইউনিফর্ম ডোপিং বলি তাহলে সেক্ষেত্রে তারা কি হবে, কনস্ট্যান্ট হবে। দ্যাটস ওয়াই এই যে স্লোপটা, সেই স্লোপ হচ্ছে কনস্ট্যান্ট। তো স্লোপ কনস্ট্যান্ট কথাটার অর্থ কি, স্লোপ কনস্ট্যান্ট কখন হয়, যখন আমরা কি হয় একটা স্ট্রেট লাইন আমরা যখন পাই। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রেই হতেছে স্লোপ কনস্ট্যান্ট থাকা সম্ভব। স্ট্রেট লাইন যদি না হয় তাহলে কিন্তু স্লোপ কখনো কনস্ট্যান্ট থাকা সম্ভব না। তাহলে বুঝতেই পারতেছেন যে এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা এক্স এর সাথে যে ভেরিয়েশন পাবো সেটা আমরা আসলে কি পাবো, কিছু স্ট্রেট লাইন পাবো। ঠিক আছে, সেটা আমরা ম্যাথমেটিক্যালি কিন্তু দেখতে পারি এভাবে। এখানে দেখেন যে দুটাই যেই স্লোপ ছিল, স্লোপকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ঠিক আছে, প্রথম যে ইকুয়েশনটা ছিল ওটাকে ইন্টিগ্রেট করলে আমরা বাম দিকে কি পাবো, এক্স এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেট করি বাম দিকে আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো। আর ডান দিকে জানেন যে এই জিনিসটা নিশ্চয়ই জানেন যে একটা কনস্ট্যান্ট যদি থাকে, ধরেন কথার কথা a dx, এটা যদি একটা কনস্ট্যান্ট হয় তাহলে এটা আমার ইয়াতে ইন্টিগ্রেশনের বাইরে আসে এবং এটা আসে a * x, এটা কনস্ট্যান্ট ইনটু dx এর ইন্টিগ্রেশন হচ্ছে কি x। সো আমার এখানে আসলে বেসিক্যালি তাই কিন্তু হইছে যে এই ডান দিকের পার্টটা যদি আমার কনস্ট্যান্ট হয়, এটাকে যদি আমি x এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেট করি তাহলে জাস্ট কি হবে, তার সাথে একটা x গুণ আকারে আসবে আর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c1 আসবে। ঠিক আছে, অনুরূপভাবে সেকেন্ডটার ক্ষেত্রেও তাই, যে এখানে যে কনস্ট্যান্ট পার্টটুকু আছে ডান দিকে এইটার সাথে আমরা x গুণ আকারে পাবো আর তার সাথে আমরা একটা কি পাবো, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট পাবো। তাহলে এই যে দুটো ইকুয়েশন লিখছি এটা কিসের মতো দেখতে, y = mx + c, এইটার মতো দেখতে না। আমি যদি এই y = mx + c যেটাকে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন বলতেছি তার সাথে যদি তুলনা করি, y টা হইতেছে আমার ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ড দুটোই হইতেছে আমার আসলে y। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডটাই হইতেছে আমার y, এই x এর সাথে যতটুকু গুণ আছে সেটাই হইতেছে আমার m বা স্লোপ। ঠিক আছে, এই ইলেকট্রিক ফিল্ডের x এর সাথে যে অংশটুকু গুণ আছে সেটাই হইতেছে আমার m বা আমরা স্লোপ বলতেছি, তার সাথে একটা কনস্ট্যান্ট আছে। তো বুঝতেই পারতেছেন দুইটা কি আসতেছে, স্ট্রেট লাইনের ইকুয়েশন আসতেছে। এই জিনিসগুলো কি ইউনিফর্ম ডোপিং এর জন্য, কিন্তু আমি কিন্তু বারবারই বলতেছি যে আমরা যখন ইকুয়েশন গুলো লিখি সলিড স্টেটে অবশ্যই কিছু না কিছু একটা সিচুয়েশনের জন্য আমরা লিখি। ঠিক আছে, এবং ওই সিচুয়েশনের জন্য এই ইকুয়েশন গুলো প্রযোজ্য। ঠিক আছে, অন্য কোনো সিচুয়েশনের জন্য না। যদি ডোপিংটা ইউনিফর্ম না হয়ে যদি অন্য ধরনের হয় তখন কিন্তু আর এই ভেরিয়েশনটা এরকম লিনিয়ার হবে না। সো আমরা কিন্তু কোয়ালিটেটিভলি বুঝতে পারতেছি, আমরা যদি ইলেকট্রিক ফিল্ডটাকে যদি প্লট করি x এর সাথে, সো এই যে প্রথম যে ইকুয়েশনটা,
যেটা পি সাইডের জন্য আমরা লিখছিলাম। এই প্রথম ইকুয়েশনটা আমরা হচ্ছে কি পি সাইডের জন্য লিখেছিলাম, ঠিক আছে? প্রথম ইকুয়েশনটা কিন্তু পি সাইডের জন্য ছিল। তাই পি সাইডের ইকুয়েশনটা আমরা কি দেখতেছি, একটা স্লোপ, একটা স্ট্রেট লাইন যার স্লোপ হচ্ছে কি নেগেটিভ। তো নেগেটিভ স্লোপের স্ট্রেট লাইন কথাটার অর্থ কি, যে সেটা যত আমরা এক্স এর যত ডান দিকে যাব, ঠিক আছে, যত এক্স অ্যাক্সিস এর ডান দিকে যাব তত কি হবে, স্লোপ নেগেটিভ হওয়ার অর্থ কি, এই জিনিসটা স্ট্রেট লাইনটা তত কমতে থাকবে। অর্থাৎ আমরা যদি দেখি এখান থেকে শুরু করি, এই যে আমার যে এই যে ডিপ্রেশন রিজিয়নে যে এই এজটা থেকে যদি শুরু করি, তাহলে একটা স্ট্রেট লাইন পাবো যেটা হইতেছে যত ডান দিকে যাব তত কি হতে থাকবে, নিচের দিকে যাবে, যেহেতু আমার সেখানে স্লোপ কি নেগেটিভ, ঠিক আছে? এই যে স্লোপটা এটা হচ্ছে আমার নেগেটিভ, নেগেটিভ বলে এরকম আমরা একটা ডাউনওয়ার্ডস একটা স্ট্রেট লাইন আমরা পাবো। আবার আমরা যদি পি সাইড এন সাইডের জন্য যে ইয়াটা ইকুয়েশনটা দেখলাম, এটা হচ্ছে আমার এন সাইডের জন্য। এন সাইডের জন্য যে এই যে স্লোপের পার্টটা, সেই এটা কি, এটা আমার কি পজিটিভ না? পজিটিভ মানে কি, যে আমরা এক্স অ্যাক্সিসে যত ডান দিকে যাব স্ট্রেট লাইনটা বাড়তে থাকবে, তার মানে এটা দেখতে হবে এরকম। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আমার স্লোপটা হলো পজিটিভ, তার মানে এরকম একটা আপওয়ার্ডস একটা স্ট্রেট লাইন আমরা পাবো। কথাকে বুঝে গেছে? এবং এই দুটো স্ট্রেট লাইনকে যদি আমরা পেছনের দিকে বাড়াই, তাহলে তারা একই কমন পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? এই যে ভ্যালুটা, এই ইলেকট্রিক ফিল্ডের এই ভ্যালুটাকে আমরা বলতেছি এপসাইলন জিরো। এই ভ্যালুটাই হচ্ছে কি আমার এপসাইলন জিরো। এবং এখানে একটা জিনিস আমি একটু জাস্ট বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই ডিভাইসটা হচ্ছে একটা হোমো জাংশন ডিভাইস। আমাদের এই যে ডিভাইসটা আমরা নিয়ে কাজ করছি, যেটা নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি, সেটাকে আমরা একটা হোমো জাংশন ডিভাইস বলতেছি। হোমো জাংশন ডিভাইস মানে হচ্ছে কি জাংশনের দুই দিকে সেম ম্যাটেরিয়াল থাকবে। এই ধরনের কেসে হচ্ছে কি এই যে জাংশনে এসে কমন একটা ইলেকট্রিক ফিল্ড পাওয়া সম্ভব। আমি যদি এন সাইড থেকেও আসি অথবা পি সাইড থেকে আসি, তাহলে এরকম একটা কমন একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাওয়া সম্ভব, ঠিক আছে? আপনারা যদি ভবিষ্যতে কেউ হেটেরো জাংশন কোর্সটা যদি করেন, সেখানে দেখবেন যে আমাদের যদি হেটেরো জাংশন হইতো, তাহলে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড গুলো সেক্ষেত্রে ইউনিফর্ম ডোপিং এর ক্ষেত্রে লিনিয়ারই আসতো, তবে সেক্ষেত্রে জিনিসটা হয়তো এরকম আসতো, এরকম টাইপের কিছু একটা আসতো, ঠিক আছে? দুইটা স্ট্রেট লাইন সেক্ষেত্রে আমার ইন্টারসেক্ট করতো না। এটা হচ্ছে আমার হেটেরো জাংশন যদি হতো। হেটেরো জাংশন কথাটার অর্থ হচ্ছে, হোমো জাংশন যদি হয় যে আমার জাংশনের দুই দিকে ম্যাটেরিয়াল সেম, তাহলে হেটেরো জাংশন মানে কি, জাংশনের দুই দিকে ম্যাটেরিয়াল কি ডিফারেন্ট। অর্থাৎ ধরেন একদিকে গ্যালিয়াম আর্সেনাইড আর একদিকে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, ধরেন এরকম যদি দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল হতো, সেক্ষেত্রে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশনটা এরকম হতো। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড দুইটা যখন আমি পি সাইড বা এন সাইড থেকে যখন আগাবো, তখন একই পয়েন্টে এসে শেষ হবে না জাংশনে, হ্যাঁ, এরকম একটা ডিসকন্টিনিউটি তখন থাকবে। এবং এখানে কিন্তু আমি একটা কথা বলতেছি, এটা কিন্তু ইউনিফর্ম ডোপিং এর জন্য, ঠিক আছে? বারবারই বলতেছি ইউনিফর্ম ডোপিং। ইউনিফর্ম ডোপিং হলেই কিন্তু আমার হচ্ছে গিয়ে এরকম একটা লিনিয়ার ভেরিয়েশন বা একটা স্ট্রেট লাইন আকারে একটা ভেরিয়েশন কিন্তু পাবো, আদারওয়াইজ কিন্তু আমরা পাবো না। আচ্ছা বলেন তো, এখানে আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা দেখেন তো নেগেটিভ পাইতেছি না কেন? আমাদের ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ আসতেছে কেন? খেয়াল করে দেখেন, আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা কোথায় এন থেকে পি এর দিকে পয়েন্ট করা, দ্যাট ইজ আমার পজিটিভ এক্সিস কোনটা, এটা হচ্ছে আমার পজিটিভ এক্স অ্যাক্সিস, ডান দিকে হচ্ছে কি আমার পজিটিভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে আমার যদি ইলেকট্রিক ফিল্ডটা যদি ডান দিকে পয়েন্ট করা থাকতো, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি হতো, ইলেকট্রিক ফিল্ডে কিন্তু একটা মানও আছে একটা দিকও আছে, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হয়তো পজিটিভ, সেক্ষেত্রে আমার ইলেকট্রিক ফিল্ডটা আমরা কি পজিটিভ এক্সপেক্ট করতাম। কিন্তু এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে, ডান থেকে বামে, দ্যাট ইজ নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। যেহেতু আমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে গিয়ে ডান থেকে বামে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, এইজন্য কিন্তু ইলেকট্রিক ফিল্ডগুলো আমরা নেগেটিভ পাইছি, ঠিক আছে? এবং ইলেকট্রিক ফিল্ডটা বুঝতেই পারতেছেন যে এই ইলেকট্রিক ফিল্ডটা এই ডিপ্লিশন রিজিয়নের মধ্যেই প্রেজেন্ট থাকবে। ইলেকট্রিক ফিল্ডটা ডিপ্লিশন রিজিয়নের বাইরে কিন্তু থাকবে না। দেখেন ডিপ্লিশন রিজিয়নের বাইরে এই যে অংশটুকু, এগুলোতে কিন্তু ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে গেছে। এখানেও ইলেকট্রিক ফিল্ড জিরো, এখানেও ইলেকট্রিক ফিল্ড আমার জিরো। ওকে, যাই হোক, তো এবার হচ্ছে কি আমরা এই যেটা ই জিরো এটার ইকুয়েশনটা একটু ডিরাইভ করি। আমি যদি পি সাইডের জন্য যে ইকুয়েশনটা যেটা লিখছিলাম, আচ্ছা এবার যেটা করব যে আমরা ইন্টিগ্রেট করব, ঠিক আছে? উই ওয়ান্ট টু ইন্টিগ্রেট এই ইকুয়েশনটাকে, আমরা ইন্টিগ্রেট করতে চাই। তো ডান দিকে খেয়াল করে দেখেন যে এই অংশটুকু কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই এটা আমি ইন্টিগ্রেশনের বাইরে নিলাম। আচ্ছা ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে সেটা নিয়ে বলছিলাম, যে আমরা যদি বাম থেকে ডান দিকে যদি যাই, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি দেখতেছি পি সাইডে, এটা হচ্ছে আমার পি সাইড আর এটা হচ্ছে আমার এন সাইড। পি সাইডে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 0 থেকে এপসাইলন 0 পর্যন্ত হচ্ছে গিয়ে আমার ভ্যারি করতেছে। সো বাম সাইডে আমার লিমিটটা হচ্ছে 0 থেকে এপসাইলন ই 0 আর কি,
ঠিক আছে, এটাকে আমরা একটু আলাদা আলাদাভাবে লিখলাম, e0 পর্যন্ত আমার ভ্যারি করতেছে। তো তখন হচ্ছে কি আমার এই স্পেসটা যেটা x এর ভ্যালুটা ভ্যারি করতেছে কি থেকে, x এর ভ্যালুটা ভ্যারিয়েশন হচ্ছে কি -xp0 থেকে 0 পর্যন্ত। ঠিক আছে, x এর ভ্যালুটা ভ্যারিয়েশন হচ্ছে -xp0 থেকে 0 পর্যন্ত। এটা হচ্ছে আমার যে স্পেস ভ্যারিয়েবল যেটা আছে, স্পেস ভ্যারিয়েবলের যে ভ্যারিয়েশনটা সেটা হচ্ছে -xp0 থেকে 0 পর্যন্ত। বোঝা গেছে এই ইন্টিগ্রেশন লিমিটটা কেন এরকম হলো, মানে বাম থেকে আমরা ডানে আগে দিছি সোজা কথা। ওকে, তাহলে আমরা যদি ইন্টিগ্রেট করি এটা এরকম আসে। ইন্টিগ্রেশন আশা করি কাউকে বোঝানো লাগবে না, এটা ইউ নো ইট। আমরা যদি ভ্যালুগুলো এখানে বসাই দিই, ঠিক আছে, তাহলে আমার যে এই যে e0 এর এক্সপ্রেশন দাঁড়ায় হচ্ছে কি এরকম। আমরা যদি p সাইড থেকে যদি আমরা লিখি তাহলে e0 এর এক্সপ্রেশন এরকম দাঁড়ায়। কথা বোঝা গেছে? আর এবার যদি আমরা n সাইডের জন্য যদি লিখি, আচ্ছা n সাইডের জন্য আমার তাহলে লিমিটটা কি হবে? n সাইডের জন্য যদি আমরা যদি চিন্তা করি, n সাইডে আমরা আসলে কি হইতেছে 0 থেকে xn পর্যন্ত যাচ্ছে, তাহলে 0 থেকে যখন xn পর্যন্ত যখন যাচ্ছি তখন আমরা আসলে ইলেকট্রিক ফিল্ড আমরা কি দেখতেছি, e0 থেকে 0, কারণ এই জায়গায় কিন্তু ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে গেছে, এই xn 0 তে গিয়ে কিন্তু ইলেকট্রিক ফিল্ড আমার 0 হয়ে গেছে। তাহলে আমার যেটা বাম দিকে লিমিট হচ্ছে কি e0 থেকে 0 পর্যন্ত, আর ডান দিকে লিমিট কি হবে 0 থেকে xn 0। তাহলে এটাকে যদি ঝটপট ইন্টিগ্রেট করে ফেলি, সো বুঝতেই পারতেছেন এখানে যেটা করা হচ্ছে যে বাম দিকে যে একটা মাইনাস আসছে, ঠিক আছে, এই ইন্টিগ্রেশনে দেখেন এই যে বাম দিকে যে মাইনাসটা আসছে এটা হচ্ছে জাস্ট ডান দিকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, সো এখানেও কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা আমরা দেখতেছি নেগেটিভ আসছে। এই যে পি সাইড দিয়ে যখন হিসাব করছি তখন যে ইলেকট্রিক ফিল্ডটা আসছিল সেটাও কিন্তু নেগেটিভ আসছিল, আর এন সাইড দিয়ে যখন হিসাব করছি তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা নেগেটিভ আসছিল। এবং বলছিলাম যে হোমো জাংশন ডিভাইসের ক্ষেত্রে এই দুটো ভ্যালু কি হবে, সেম হবে। আচ্ছা, আমরা যদি এখন এই দুটো জিনিসকে যদি ইকুয়েট করি, তার মানে পি সাইড থেকে আমরা যেটা পেলাম এবং এন সাইড থেকে যেটা আমরা পেলাম, তাহলে জিনিসটা আসলে এরকম দাঁড়ায়। ঠিক আছে, জিনিসটা এরকম দাঁড়াবে। আচ্ছা, এবার আমরা যেটা হতেছে যে কন্টাক্ট পটেনশিয়াল, এটা হতেছে যে এপসাইলন 0 যেটা, এটার এক্সপ্রেশনটা হচ্ছে এরকম। ঠিক আছে, পি সাইড থেকেও হিসাব করতে পারি, এন সাইড থেকেও আমরা হিসাব করতে পারি এভাবে। এবার হচ্ছে কি আমরা কন্টাক্ট পটেনশিয়াল যেটা আছে সেটা যদি একটু হিসাব করি, আপনারা জানেন ইলেকট্রিক ফিল্ড হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পটেনশিয়াল, তার মানে পটেনশিয়ালটাকে আমরা কি বলতে পারি, ইন্টিগ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, আমরা যদি এখানে ডিভি রেসপেক্টে যদি আমরা চিন্তা করি তাহলে জিনিসটা আসলে বেসিক্যালি এরকম। তা আমরা যদি উভয় পক্ষকে যদি আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আসতেছে, আমরা হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম যে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পটেনশিয়াল। তো এখান থেকে যদি আমরা ওই dx টাকে যদি বাম পক্ষে নিয়ে আমরা যদি আসলে ইন্টিগ্রেট করি তাহলে আমার ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে গিয়ে ভিপি থেকে ভিএন পর্যন্ত। ঠিক আছে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে এখানে যে পটেনশিয়ালটা ডেভেলপ করে, পি সাইডে যদি পটেনশিয়ালকে আমরা ভিপি বলি এবং এন সাইডে পটেনশিয়ালটা যদি ভিএন বলি, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ভিপি থেকে ভিএন পর্যন্ত ইন্টিগ্রেট করলে তাহলে ডান দিকে আমরা ইন্টিগ্রেট করব কি -xp0 থেকে xn0 পর্যন্ত, অর্থাৎ পি সাইডে ডিপ্রেশন রিজিয়ন থেকে এন সাইডে ডিপ্রেশন রিজিয়ন পর্যন্ত। আর বাম দিকের এই অংশটাই আসলে কি আসে ভিএন মাইনাস ভিপি, দ্যাট ইজ আমার কন্টাক্ট পটেনশিয়াল। এটাই হচ্ছে আমার কন্টাক্ট পটেনশিয়াল যেটা গতদিন যেটা দেখানো হয়েছে। তাহলে এই কন্টাক্ট পটেনশিয়ালটা ডান দিকে কি আসতেছে দেখেন তো, একটা ইন্টিগ্রেশন আসতেছে, এই ইলেকট্রিক ফিল্ডের যে ইন্টিগ্রেশনটা এই পুরো হোল ডিপ্রেশন রিজিয়নে ইন্টিগ্রেশন আসতেছে না। তো আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমি ছবিটা এখানে একটু দেখাই, যে এই ছিল আমাদের হচ্ছে কি পটেনশিয়ালের যে ভ্যারিয়েশনটা, এই এটা হচ্ছে কি আমার এই ধরেন এই পটেনশিয়ালটা আমার ধরেন ভিপি ছিল আর এই পটেনশিয়ালটা হচ্ছে আমার ভিএন, এবং এদের মধ্যে যে ডিফারেন্স এটাই হতেছে কি আমার যে কন্টাক্ট পটেনশিয়াল যেটা, হ্যাঁ, এটাকে আমরা কন্টাক্ট পটেনশিয়াল বলতেছি। তো এটা এই কন্টাক্ট পটেনশিয়ালটা তাহলে এই ইকুয়েশন অনুসারে আমরা কি পাচ্ছি, এই যে ex টাকে যদি আমি ইন্টিগ্রেট করি -xp0 থেকে xn0 পর্যন্ত যদি আমরা যদি ইন্টিগ্রেট করি
তাহলে আমরা হচ্ছে গিয়ে এই কন্টাক্ট পটেনশিয়ালটা পাচ্ছি। এখন এই যে ইন্টিগ্রেশন কথাটার আসলে সিগনিফিকেন্স কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি এরিয়া, ঠিক আছে। ইন্টিগ্রেশন মানে কি যে এই যে এরিয়াটা, এই যে ex ভার্সেস x যে কার্ভটা আছে, এই কার্ভের যে এরিয়াটা, ঠিক আছে, তাহলে এখানে কি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে না? এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। তো এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? যে ট্রায়াঙ্গেলের যে বেসটা হচ্ছে কি এই যে w, হ্যাঁ, টোটাল যে ডিফিউশন উইথ ইনটু এই যে হাইটটার ভ্যালু হতেছে কি e0, e0টাই কি আমার আসলে হাইট। তাহলে এই এটার এরিয়া কি হবে? হাফ ইনটু যেটা বেস ছিল বা হাইট ইনটু বেস। দেখেন এই ছবিটার সাথে যদি মিলায় দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার আসলে এরিয়া, ঠিক আছে। এরিয়া হচ্ছে কি এরকম একটা ট্রায়াঙ্গেলের এরিয়া, যেটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে হাইট ইনটু তার কি বেস w, ঠিক আছে, হাফ ইনটু হাইট ইনটু তার বেস। এটাই হচ্ছে আমার এই যে ইন্টিগ্রেশনের রেজাল্ট, ঠিক আছে। এটা আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের যে কনসেপ্ট সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এই কন্টাক্ট পটেনশিয়ালের সাথে যে E0 এবং যে আমার যে ডিফিউশন উইথ আছে তার সম্পর্কটা হচ্ছে এরকম। এটা কি বুঝতে পারছি? এটা হচ্ছে আমার এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এখানে অনেকে বলতে পারেন যে স্যার আপনি এখানে এভাবে লিখলেন কেন, ইকুয়েশন ধরে কেন লিখলেন? ইকুয়েশন ধরেও করেন, দেখবেন দিন শেষে এই রেজাল্টই আসবে। তো আপনি তো জানেনই যে ইন্টিগ্রেশন মানে এরিয়া, তাই না? তাহলে আপনি সরাসরি এরিয়াটা যেহেতু এটা একটা নোন একটা জিওমেট্রিক এরিয়া যেহেতু, তো আপনি সেটা সরাসরি লিখে ফেলেন। আপনি ইকুয়েশন ধরে আগাইলেও দেখবেন এই রেজাল্টই আসবে। সো এই কারণে আমরা কোনো কমপ্লিকেশনতে না গিয়ে জাস্ট ওই এরিয়ার কনসেপ্টটা থেকে আমরা এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, আমাদের ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে পিএন জাংশনের মধ্যে এইভাবে ডিস্ট্রিবিউটেড থাকে ফর ইউনিফর্ম ডোপিং, ঠিক আছে। বারবার কথাটা বলতেছি, এটা হচ্ছে ইউনিফর্ম ডোপিং এর জন্য। ইউনিফর্ম ডোপিং এর জন্য আমার হচ্ছে গিয়ে এই যে ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশনটা এরকম থাকে, ঠিক আছে। তো এবং ইলেকট্রিক ফিল্ডটাও এটা যে E0 যেটা এই ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ডের আমরা ভ্যালুটা যেটা আমরা জাংশনে পাচ্ছি সেটাও আমরা এখানে ক্যালকুলেট করলাম। এখন হচ্ছে কি আমরা জাংশন উইথটা ক্যালকুলেট করব। এই যে W যেটা এই যে ইকুয়েশনের মধ্যে যে কিছুক্ষণ আগে আমরা W পাইলাম না, এই Wটা আসলে কি? Wটা আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমরা একটু দেখি। আচ্ছা, W ক্যালকুলেট করার আগে আজকে আলোচনার শুরুতেই আমরা বলছিলাম যে আমাদের পি সাইড এবং এন সাইডে পার ইউনিট এরিয়াতে ক্যারিয়ারের সংখ্যা কিন্তু সমান থাকে। অর্থাৎ এইরকম যে এন সাইডের ডোপিং এনডি এবং এন সাইডের ডিপ্লিশন উইথ এন0, এটার গুণফল কি হবে? পি সাইডের ডোপিং এনএ আর পি সাইডের যে ডিপ্লিশন উইথ এই দুটার সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? xp0 সমান সমান কি লিখতে পারি? এবং আমরা জানি যে টোটাল যে ডিপ্লিশন উইথ এটা হচ্ছে যে এন সাইডে যে ডিপ্লিশন উইথ এবং পি সাইডে যে ডিপ্লিশন উইথ এই দুটোর সমষ্টির সমান। এটাই হচ্ছে আমার টোটাল যে ডিপ্লিশন উইথ সেটা। তাহলে আমরা হচ্ছে ওই xp0 টাকে যদি আমরা রিপ্লেস করি তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে এরকম। এখানে যদি আমরা xn0 যদি কমন নেই, আচ্ছা তাহলে xn0 যেটা আছে অর্থাৎ n সাইডে যে ডিপ্লিশন উইথ সেটাকে আমরা এইভাবে করে এক্সপ্রেস করতে পারি। এই এক্সপ্রেশনটা আমরা এখন ইউজ করব, এই জন্য হচ্ছে আগে থেকে একটু দেখাই নিলাম। এবার যে কিছুক্ষণ আগে যে এক্সপ্রেশনটা পাইলাম, তো এই এপসাইলন জিরোর এন সাইডের জন্য আমার যে এক্সপ্রেশন যেটা ছিল সেটা হচ্ছে কি এটা ছিল, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার এন সাইডের জন্য যে E0 যে এক্সপ্রেশনটা সেটা যদি আমরা এখানে রিপ্লেস করে দিই এবং ফাইনালি ওই xn0 যে এক্সপ্রেশন যেটা এটা এখান থেকে যদি আমরা এখানে নিয়ে এসে যদি বসাই তাহলে জিনিসটা তাহলে ফাইনালি কি রকম দাঁড়ায়? মাইনাসে মাইনাসে প্লাস আসবে, na nd na প্লাস nd এরকম একটা টার্ম থাকবে। আর এই যে w আছে, এই যে w আছে, এই w আর এই w গুণ হয়ে w স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো w গুণ হয়ে w স্কয়ার হয়ে যাবে। আমাদের আসলে
বলতে গেলে ডিরাইভেশন অলমোস্ট শেষই আর কি, জাস্ট হচ্ছে কতগুলো রিলেশনকে আমরা ইউজ করে হচ্ছে ফাইনালি আমরা ওই ডাব্লিউর যে এক্সপ্রেশনটা, সো এখন ডাব্লিউটাকে আরেক অন্য সাইডে নিয়ে নিলেই হবে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, ডাব্লিউ সমান সমান এটা জাস্ট হচ্ছে যে আমরা ডাব্লিউ এক্সপ্রেশনটাকে একদিকে রাখলাম, বাকি সবগুলোকে আরেকদিকে নিয়ে গেলাম আর স্কয়ার রুট করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হইতেছে আমাদের যে ডিপ্রেশন রিজিয়নের বা ডিপ্রেশন উইথের যে ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের ফাইনালি যে ডিপ্রেশন উইথের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা হচ্ছে দেখতে হচ্ছে গিয়ে চেহারাটা হচ্ছে গিয়ে এরকম হবে। তো এখানে একটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হচ্ছে গিয়ে যে আমরা এটাকে হচ্ছে গিয়ে দেখেন এপসাইলন যেটা হচ্ছে এটা তো আমার হচ্ছে ম্যাটেরিয়াল প্যারামিটার, কিন্তু একটা কনস্ট্যান্ট, আর হচ্ছে গিয়ে ডোপিং কনসেন্ট্রেশন। ঠিক আছে, ডোপিং কনসেন্ট্রেশনের উপর সে আসলে ডিপেন্ডেন্ট। পাশাপাশি এখানে একটা V0 একটা এক্সপ্রেশন দেখতেছি যেটাকে আমরা কন্টাক্ট পটেনশিয়াল বলতেছি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে কন্টাক্ট পটেনশিয়াল সে নিজেও কিন্তু ডোপিং এর একটা ফাংশন, ডোপিং এর উপর কিন্তু নির্ভর করে। ঠিক আছে, তো আমরা জানি যে কন্টাক্ট পটেনশিয়ালের যে এক্সপ্রেশন যেটা ছিল সেটা ছিল যে গতদিন যেটা দেখে আসছি এরকম। তো এই এক্সপ্রেশনটাকে যদি আমরা ওই যে কিছুক্ষণ আগে যে এক্সপ্রেশনটা পেলাম সেটার মধ্যে যদি আমরা বসিয়ে দিই তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে এই এক্সপ্রেশনটা ফাইনালি হচ্ছে কি এরকম দাঁড়াবে। স্যার একটা কোশ্চেন ছিল, বলেন স্যার। তাহলে মাত্র যে ভি নট এর ইকুয়েশনটা লিখলেন আর আমরা যে ইন্টিগ্রেশন করে বের করলাম, এই দুটার মানে আলাদা আলাদা মিনিংটা একটু বলবেন স্যার? দুটো আলাদা আলাদা। প্রথম যে ইকুয়েশন এটা এই মাত্র মানে যেটা লিখলাম সেটা হচ্ছে গত ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে করে স্যার এটা ডোপিং থেকে আমরা হচ্ছে কি বের করতে পারি। ঠিক আছে, ডোপিং থেকে যেভাবে বের করতে পারি। আর এখন যে এই যে ইকুয়েশন যেটা আমি পেজটা দেখাই, এই যে ইকুয়েশন যেটা কিছুক্ষণ আগে যেটা লিখলাম সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড থেকে কিভাবে এই যে এই শুরুতে কি ইউজ করা হয়েছে ইলেকট্রিক ফিল্ডের সাথে যে পটেনশিয়ালের যে সম্পর্কটা, ঠিক আছে, সেটা হচ্ছে দেখানো হয়েছে, মানে ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা কিভাবে পটেনশিয়াল হিসাব করতে পারি। এই ইকুয়েশনটা দেখলেই বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে যে ডোপিং কনসেন্ট্রেশন যদি জানা থাকে, ডোপিং কনসেন্ট্রেশন থেকে কিভাবে আপনি পটেনশিয়াল হিসাব করতে পারেন। আর এটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের সাথে যে ডোপিং যে পটেনশিয়ালের যে রিলেশন সেখান থেকে বুঝতে পারতেছেন যে এটা শুরু হয়েছে, কিন্তু রিলেশনটা শুরু কিন্তু হয়েছে এই লাইন থেকে। তার মানে ইলেকট্রিক ফিল্ড জানা থাকলে কিভাবে সেখান থেকে আমরা পটেনশিয়াল হিসাব করতে পারি সেটা হইতেছে যে এই যে এটা দুটাই পটেনশিয়াল এক্সপ্রেশন, মানে বিভিন্নভাবে তারা কিভাবে একটা একটার সাথে রিলেটেড, অন্য একটা প্যারামিটারের সাথে রিলেটেড। তবে এইভাবে করে ক্যালকুলেট করাটা, মনে করেন আপনি একটা ডিভাইস বানাইছেন, ঠিক আছে, এখন ডিভাইস বানাইছেন সেখানে কিন্তু সরাসরি এই রিলেশন থেকে ক্যালকুলেট করা কিন্তু, কারণ এখানে কিন্তু আপনি ফার্স্ট অফ অল ডাব্লিউ জানতে হবে, ডাব্লিউ জানতে হবে, তারপর এপসাইলন জিরো কিন্তু জানতে হবে। এবং খেয়াল করে দেখেন যে ডাব্লিউ এবং এপসাইলন জিরো দুটোই কিন্তু আপনার কিসের উপর ডিপেন্ডেন্ট, এই দুটোই কিন্তু আপনার হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন এই যে এপসাইলন জিরো এটাও কিন্তু ডোপিং এর উপর ডিপেন্ডেন্ট। আর কিছুক্ষণ আগে যে ডাব্লিউ এর এক্সপ্রেশন লিখলাম সেটাও কিসের উপর ডিপেন্ডেন্ট, আপনার ডোপিং এর উপর ডিপেন্ডেন্ট। মানে ফাইনালি হইতেছে অ্যাকচুয়ালি আপনি যদি বাইরে থেকে কন্টাক্ট পটেনশিয়ালটা যদি ক্যালকুলেট করতে চান তাহলে আপনার আসলে ডোপিং কনসেন্ট্রেশন গুলো জানলেই হবে, এই যে এই কোশ্চেনটা যেটা বলতেছে। ঠিক আছে, মানে ওগুলো রিপ্লেস করে করেই কিন্তু আমরা ফাইনাল যে আকারটাতে আসলাম যে আমার বেসিক্যালি ডোপিং কনসেন্ট্রেশন আর ম্যাটেরিয়াল যদি আমার জানা থাকে, এখানে ডোপিং কনসেন্ট্রেশনের পাশাপাশি আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এই যে ম্যাটেরিয়াল যেটা আছে, দেখেন ম্যাটেরিয়ালের প্যারামিটার এই যে এপসাইলন, যেটা এপসাইলন হচ্ছে ডাইরেক্টলি কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি সেটা হচ্ছে তার হচ্ছে কি ডাইরেক্টলি কনস্ট্যান্ট। আর এনআই স্কয়ার যেটাকে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন বলতেছে, এটাও কিন্তু আমার কি ম্যাটেরিয়ালের প্যারামিটার। ঠিক আছে, অর্থাৎ ম্যাটেরিয়াল যদি জানা থাকে যে কোন ম্যাটেরিয়ালে আমি ডোপিং করতেছি এবং কতটুকু পরিমাণ ডোপিং করতেছি, এতটুকু জানা থাকলে কিন্তু আমরা টোটালি ওই পিএন জাংশনে কি করতে পারবো, ডিপ্রেশন উইথটা ক্যালকুলেট করতে পারবো। এটা হচ্ছে টোটাল যে ডিপ্রেশন উইথ, তাহলে হচ্ছে কি আমার এন সাইডে ডিপ্রেশন উইথ কতটুকু হবে আর পি সাইডে ডিপ্রেশন উইথ কতটুকু হবে সেটা। আচ্ছা, এখন একজন আমাকে প্রশ্ন করছিলেন যে এখানে আমরা ওই যে শুরুতে একজন প্রশ্ন করছিলেন এই যে রিলেশনটা এখানে আমরা কেন ওই p0 কে রিপ্লেস কেন করলাম, n0 কে কেন রিপ্লেস করলাম না। দেখেন আমি এখানে n0 কে রিপ্লেস করছি, দ্যাটস ওয়াই n0 রেসপেক্টে যে ইপসাইলন 0 যে এক্সপ্রেশনটা পাইছি সেটাকে আমি এখানে ইউজ করছি। এখন যদি আপনি p0 কে রেখে n0 কে যদি রিপ্লেস করতেন, এবং এই এপসাইলন 0 কিন্তু এক্সপ্রেশন দুই ভাবেই আছে, যে এখানে যে এপসাইলন 0 এর যে এক্সপ্রেশন এটা কিন্তু দুই ভাবেই আছে, n0 রেসপেক্টেও আছে, p0 রেসপেক্টেও কিন্তু আছে। হ্যাঁ, তাহলে আপনি যদি ওই যে ইকুয়েশনটাতে সেখানে যদি আপনি n0 কে রিপ্লেস করে যদি p0 রেসপেক্টে যদি প্রকাশ করতেন এবং p0 এর মাধ্যমে যে ইকুয়েশনটা আছে সেটাও যদি আপনি যদি বসাইতেন, তাহলেও কিন্তু দিন শেষে এই একই ইকুয়েশন গুলোই কিন্তু আসে, তাহলেও দিন শেষে আপনার এই যে এখানে যে ইকুয়েশন গুলো দেখাচ্ছে এই একই ইকুয়েশন গুলোই আসে। ঠিক আছে, তো এটা মুখস্থ কিছু না, আপনি চাইলে ওভাবেও করতে পারেন, মানে আপনাদের বই একভাবে দেখানো আছে ওভাবে করছি আর কি, ওভাবে সেম জিনিসই আসে, বুঝা গেছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে লাস্ট অফ অল আমি হচ্ছে গিয়ে জাস্ট এটা হলো টোটাল যে ডিপ্রেশন উইথ সেটা আমি ক্যালকুলেট করলাম। এখন হচ্ছে যে কোনো এক সাইডে ডিপ্রেশন উইথ যেটা আছে সেটা যদি আমি একটু ক্যালকুলেট করে যদি একটু দেখাই, এই যে রিলেশনটা আমি ইউজ করলাম এবং এখান থেকে আমরা বলতেছি যে xp0 এর এক্সপ্রেশন যেটা xp0 টাকে যদি আমি এভাবে লিখি,
আর ডাব্লিউটাকে যদি আমরা লিখি এইভাবে, আমরা হচ্ছে গিয়ে ওই এক্স এন জিরোর সাথে ডাব্লিউর রিলেশনটা পাইছি হচ্ছে এরকম। এরকম একটা এক্সপ্রেশন আমরা পাই, যেটা কিছুক্ষণ আগে আমি আসলে দেখাইছি। ঠিক আছে, তা এই যে এক্সপ্রেশনটা এবার হচ্ছে এই ডাব্লিউ টার্মটাকে যদি আমি রিপ্লেস করি, যে কিছুক্ষণ আগে যে ইকুয়েশন যেটা দেখাইলাম, ডাব্লিউ যে এক্সপ্রেশন দেখাইছি, ঠিক আছে, এই যে এক্সপ্রেশনটা যদি যে দেখাইছি, এখন যদি এই ডাব্লিউটাকে যদি আমি এইভাবে করে এক্সএন এর মাধ্যমে যদি রিপ্লেস করে দিই, ঠিক আছে, রিপ্লেস করে দিলে আমাদের এক্সএন জিরোর এক্সপ্রেশন আসবে এরকম। এই ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি না, আপনারা চাইলে কাটাকাটি করে দেখতে পারেন। এরকম একটা এক্সপ্রেশন আসবে আর কি, ঠিক আছে। এবং এই এক্সপ্রেশনটাতে খেয়াল করে দেখতেছেন, যখন আমার এক্সএন জিরো আছে তাহলে উপরে আছে হচ্ছে অ্যাকসেপ্টার, নিচে আছে হলো ডোনার, ঠিক আছে। আর তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করে কিন্তু বুঝতে পারি, আমি যদি পি জিরোর জন্য যদি এক্সপ্রেশনটা লিখতাম তাহলে এক্সপ্রেশনটা কিরকম দাঁড়াইতো, এন জিরোর জন্য যদি এক্স এন এর জন্য যদি উপরে যদি অ্যাকসেপ্টার এবং নিচে যদি ডোনার থাকে, তাহলে পি জিরোর জন্য উল্টা হবে, উপরে থাকবে ডোনার, নিচে থাকবে অ্যাকসেপ্টার। ঠিক আছে, তাহলে এটা হইতেছে যে আমাদের যে এন সাইড এবং পি সাইডে যে ডিপ্লিশন উইথ, ইন্ডিভিজুয়ালি ডিপ্লিশন উইথের যে এক্সপ্রেশনটা হইতেছে আমার এরকম। বোঝা গেছে? আসলে আমি বেসিক্যালি কি করলাম এখানে, যেটা হইতেছে যে এই যে পিএন জাংশন যে ডিভাইসটা আছে, পিএন জাংশন ডিভাইসের এতটুকু হইতেছে আমার এন সাইডের যে উইথটা, এতটুকু হচ্ছে আমার এন সাইডের উইথ, আর এতটুকু হচ্ছে আমার পি সাইডের উইথ। কিছুক্ষণ আগে ইন্ডিভিজুয়ালি এদের যে উইথটা, সেটা হচ্ছে আমরা ডোনার কনসেন্ট্রেশনের রেসপেক্টে আমরা বের করলাম, এই যে এভাবে, এটা হচ্ছে ডোনার কনসেন্ট্রেশনের রেসপেক্টে আমরা এইভাবে বের করলাম। এবং এই টোটাল যে ডিপ্লিশন যে উইথ, যেটা এই দুটোকে যোগ করলে যে টোটাল যে ডিপ্লিশন উইথটা, সেটাকে আমরা ডোনার এবং অ্যাকসেপ্টার মানে ডোপিং কনসেন্ট্রেশন থেকে কিভাবে আমরা বের করতে পারি সেটা আমরা এখানে দেখালাম। স্যার উইথ কি কখনো দুই সাইডে ইকুয়াল ইকুয়াল হয়, মানে হাফ হাফ? ইকুয়াল যদি হয়, যদি এখান থেকে ইকুয়েশন দেখেন আপনি, ফর এক্সাম্পল এখানে নিজে এই যে ইকুয়েশনটার দিকে যদি একটু তাকাইলে আপনার কি মনে হয় যে আমরা যদি অ্যাকসেপ্টার এবং ডোনার, এই যে উইথের যে বিষয়টা বলছিলাম একেবারে শুরুতে আজকে বলছিলাম, এই যে বিষয়টা যে বললাম উইথের যে বিষয়টা, কি বলছিলাম যে উইথটা কার সাথে রিলেটেড, আপনার হচ্ছে কি ডোপিং কনসেন্ট্রেশনের সাথে রিলেটেড। যেই সাইডে ডোপিং বেশি হবে সেই সাইডে হচ্ছে কি উইথ হবে ছোট, আর যে সাইডে ডোপিং কম হবে সেই সাইডে উইথ হবে বড়। এখন যদি আপনি ডোপিং কনসেন্ট্রেশন দুই সাইডে সমান রাখেন, ঠিক আছে, তাহলে সমান হওয়া সম্ভব। এই যে ইকুয়েশন যেটা আছে, এই কোশ্চেন দিকে তাকান, এই কোশ্চেন দিকে তাকাইলে কি মনে হয় যে এন এ আর এন ডি যদি সমান হয়, সমান হলে তখন কি হবে, এক্স এন আর এক্স পি কেও সমান হইতে হবে। এই রিলেশন বলে মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এর মধ্যে যে বড় হবে তার কারেসপন্ডিং যে উইথটা সেটা হবে ছোট। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যা কিছু বলছি সব থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য ছিল। ঠিক আছে, আমি তাহলে পরের ক্লাসে ওখান থেকে শুরু করব, মানে পটেনশিয়াল অ্যাপ্লাই করলে এই যে উইথ গুলো কি হয় সেটা হচ্ছে আমরা ওখান থেকে ইনশাআল্লাহ তাহলে শুরু করব।